এবার মুনি বলছে, দাদু ভাই আমি তোমাদের দক্ষিণা পেয়ে বড্ড খুশি হয়েছে, কিন্তু দাদু ভাই আমাকে যে জরুরি কাজে একটু দক্ষিণে চিত্রকূট পর্বতে যেতে হবে। তা যতক্ষণ না ফিরে আসি তোমরা আমার এই তপবনটার দিকে লক্ষ্য রাখো। এই বলে মুনি আমার চলে গেলেন চিত্রকূট পর্বতে। মুনি কিছু দূর যেতে না যেতে কুশ দেখতে পায় একটি যজ্ঞের অশ্ব দিকে বেড়ে যায় চলেছে। তখন কুশ দাদা বাপকে ডেকে বলছে, ও দাদা ওই যে দেখো দাদা কাহার যেন যজ্ঞের অশ্ব দিকে বেড়ে যায় চলেছে। ও দাদা দেখো দেখো গো কাহার যেন যজ্ঞের অশ্ব দিয়া যায় রে দাদা দেখো গো দেখো ওরে দেখো দাদা ও দাদা দেখো দাদা দিয়া রে দাদা দেখো গো চিন্তা করে ওই ভাই তুই জানো রে দাদা দেখো গো লতা পাতা দিয়ে ওই অশ্বটি রন্ধন করেছে। সারথি এসে ভেবেছে অশ্বটি মনে হয় লতায় পাতায় জড়িয়ে গেছে, অশ্বটি মনে হয় দৌড়াতে গিয়ে লতায় পাতায় জড়িয়ে গেছে। তাই সারথি আমার কি করেছে, আর যে সারথি আসে গলে দিল আসলে দাদা দেখো গো কাটিল দুই আসলে দাদা দেখো গো আমার হস্ত সারথি করিছে কান্দান রে দাদা দেখো গো আমার মন সমায় দেখালিল ওই ভালো শত্রু রে দাদা দেখো গো শত্রু এসে বলছে, সারথি তোমার এই মস্ত দুখানা কাটলো কেমন করে? মহারাজ একটু অগ্রসর হয়ে দেখুন দুটি ছোট ছোট বালক আমাদের এই যজ্ঞের অশ্বমান ভোগ করেছে, আর ওরাই আমার এই অবস্থা করেছে। মহারাজ তো শত্রুঘ্ন গিয়ে বলছে, ওদের বালক নাই অহপ্রকাশিয়া কিবা নাম কোথায় ধাম, আর কাহারি বা নন্দন তোমরা বলে মায়ের নাম কি মায় আমাদের এ ভবের পিতা কেহ নাই, ওই মুনির বাড়ি জন্মিয়ে আছি আমরা দুটি। আমাদের এই যজ্ঞের অশ্ব কেন বন্ধন করেছে? এটা তো কোনো খেলার অশ্ব নয়। বলে মহারাজ জানি এটা কোনো খেলার অশ্ব নয়,
তবে বিনা যুদ্ধে আমরা এই অশ্ব ছাড়বো না। যুদ্ধ করতে জানো তো? তাহলে পরীক্ষা হয়ে যায়। তাই সংগ্রামে ছাড়ি দাদা দেখো আমার ভারত শত্রুঘ্নের বাহির হল দাদা দেখো যেই না ব্রহ্মাস্ত্র বাণ দিয়ে ভরত শত্রুঘ্নকে বিদ্ধ করেছে, সারথি আমার ভগ্ন ধ্বজা রথ অযোধ্যার দিকে ফিরে চলেছে। প্রভু রামচন্দ্রের আর বুঝতে বাকি রইল না যে তার দু ভাই আর বেঁচে নেই। তখন হনুমানকে ডাক দিয়ে বলছে, ওরে হনুমান, তিন দেশে আমার তিন মিত্র আছে, তুমি যাও হনুমান, তোমাদেরকে যুদ্ধের আহ্বান করে হনুমান প্রভুর কথা শুনে রওনা দিয়েছে। কোথায়? প্রথমে গেছে লঙ্কায়। লঙ্কায় গিয়ে বিভীষণকে যুদ্ধের আহ্বান করে তারপরে গেছে কিষ্কিন্ধায়। সুগ্রীবকে যুদ্ধের আহ্বান করে এবার হনুমান যাত্রা করেছে গুহক রাজার দেশে। গুহক রাজার দেশে গিয়ে হনুমান মনে মনে চিন্তা করছে, তাই তো আমি তো শুনেছি এই গুহক রাজা নাকি আমার প্রভু রামচন্দ্রের খুব বড় ভক্ত। কত বড় ভক্ত, আজ যখন আমি এখানে এসেছি পরীক্ষা না করে যাব। এই গুহক রাজা কত বড় ভক্ত, আমি আপনার পরীক্ষা না করে যাব না, কিন্তু আমি তাকে পরীক্ষা করবো কেমন করে? আমি যে গুহক রাজার বাড়ি চিনি না, তাহলে আমি কেমন করে পরীক্ষা করব? তখন হনুমান আমার সম্মুখে দেখতে পায়, ওরে ঠাই ঠাই দেখে হনুমান ঠাই ঠাই দেখে হনুমান নালে খাগড়ালে মেরা। হনুমান ভাবে এইটাই হবে বুঝি সন্ন্যাল পাড়া। হনুমান ভাবে এইটাই হবে বুঝি গুহক সন্ন্যাল পাড়া। গুহক সন্ন্যাল পাড়া গো, গুহক সন্ন্যাল পাড়া গো। হনুমান ভাবে এইটাই হবে বুঝি গুহক সন্ন্যাল পাড়া। হনুমান ভাবে এইটাই হবে বুঝি গুহক সন্ন্যাল পাড়া। এটাই মনে হয় গুহক সন্ন্যালের বাড়ি, কিন্তু আমি তাকে চিনবো কেমন করে? আমি তো তাকে কখনো দেখিনি, আমি বুঝবো কেমন করে কোনটা গুহক রাজা? হ্যাঁ, আমি যদি এখানে বসে রাম গুণ কীর্তন করি তাহলে দেখছি ওই রাম নাম শুনে গুহক রাজা ঘর থেকে বাইরে বেরিয়ে আসবে। তাই হনুমান কি করেছে? ওরে রাম গুণ কীর্তন করে গৃহে বসে শ্রবণ করে গৃহে বসে শ্রবণ করে গুহা
রাম গুণাগুণ কীর্তন শুনে গুহার রাজা ঘর থেকে বাইরে বেরিয়ে এসে, কিন্তু বাইরে এসে কাউকে দেখতে পেল না, কারণ হনুমান তো লুকিয়েছে গাছের ডালে গুহার রাজাকে পরীক্ষা করবে বলে। গুহার রাজা বাইরে বেরিয়ে এসে দেখে হনুমানের চরণ ধুলি দেখা যাচ্ছে। পাত্র মিত্রদের ডেকে বলছে, ওরে আমরা এখানে আসার আগেই যে আমার প্রভুর ভক্ত এখান থেকে চলে গেছে, এসো এসো আমরা সকলে মিলে ওই ভক্তের চরণ ধুলির উপরে গড়াগড়ি করি। তাই ধুলা দিয়ে যখন হনুমানের চরণ ধুলির উপরে গড়াগড়ি দিচ্ছে, হনুমান গাছের ডাল